ডিসেম্বর মাসের এক অত্যন্ত ঠান্ডা নিস্তব্ধ সকাল। কিন্তু এখন সে নিস্তব্ধতা ভেঙে খান খান। রাস্তা দিয়ে ছুটছে এক পাগলা কুকুর। শহরের মানুষ তৈরি কুকুরটাকে মেরে ফেলার জন্য, কিন্তু কিছু করার আগেই কুকুরটা আরও প্রায় 17টা কুকুরকে আর বেশ কয়েকটা বাচ্চা ছেলেকে কামড়েছে। আতঙ্কিত বাবা মায়েরা মাথা চাপড়াচ্ছে আর নিয়তির দোষ দিচ্ছে। হয়তো প্রাণাধিক সন্তানকে অকালে হারাতে হবে। কারণ তখন পাগলা কুকুরে কামড়ানোর চিকিৎসা বলতে ছিল ক্ষতস্থানকে নাইট্রিক অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া বা গরম লোহা চেপে ধরা। এই রকম কষ্টকর চিকিৎসাও বেশিরভাগ সময়ই ব্যর্থ হতো। এই ঘটনা আজ থেকে প্রায় 150 বছর আগে 1885 সালে আমেরিকার নিউ জার্সি প্রদেশের নিউইয়র্ক শহরে। এ ঘটনা ঘটার আগেও সারা পৃথিবী জুড়ে বহু মানুষ পাগলা কুকুর, বিড়াল বা পার্শ্ববর্তী জঙ্গল থেকে বেরিয়ে আসা নেকড়ের কামড়ে জলাতঙ্ক রোগের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। তবে এবারের ঘটনাটা একটু অন্যরকম। হাডসন নদীর ওপারে নিউ ইয়র্ক শহরের এক ডাক্তার জানতে পেরেছেন যে ফরাসি দেশের প্যারিস শহরে এক বিজ্ঞানী লুই পাস্তুর নাকি জলাতঙ্ক রোগের চিকিৎসা করছেন। তিনি সরাসরি লুইয়ের সাথে যোগাযোগ করলেন। লুই জানালেন তিনি চিকিৎসা করতে প্রস্তুত এবং পাগলা কুকুর আক্রান্তরা যেন যথাশীঘ্র সম্ভব তার কাছে চলে আসে। কিন্তু নিউইয়র্ক শহর থেকে প্যারিস যাওয়া তো কম কথা নয়। সে প্রায় 6000 কিলোমিটার দূরত্ব। মধ্যে রয়েছে আটলান্টিক মহাসাগর, আর জাহাজে করে অত দূর যাওয়া খরচা সাপেক্ষও বটে। তবে বাচ্চাদের জীবনের কথা ভেবে ধনী দরিদ্র আমেরিকাবাসী একাধারে অকাতরে টাকা দান করতে লাগলেন। 1 সপ্তাহের মধ্যেই 4টি বাচ্চা ও একজনের মা জাহাজে করে প্যারিসের উদ্দেশ্যে রওনা দিলেন। লুইয়ের কাছে 4টি বাচ্চা চিকিৎসা করিয়ে সুস্থ সবলভাবে মাসখানেক বাদে ফিরে এলো। আমেরিকার খবরের কাগজগুলো এ খবর ছাপতেই সকল আমেরিকাবাসী যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাচ্চাদের জীবন বাঁচানো গেল, এত বড় আনন্দের কথা। এছাড়াও মানুষ বুঝতে পারল ভয়ঙ্কর জলাতঙ্ক রোগের সত্যিই কোনো কার্যকরী চিকিৎসা পদ্ধতি এসে গেছে। সারা পৃথিবী জুড়ে লুইয়ের নাম ছড়িয়ে পড়ল। এর আগেও লুই অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, কিন্তু জলাতঙ্ক বা রেবিসের প্রতিষেধক আবিষ্কার তাকে পৃথিবী জুড়ে এক মহান শ্রদ্ধার আসনে বসালো। দূর দূরান্ত থেকে রেবিসের চিকিৎসা করাতে বহু মানুষ প্যারিসে ছুটে আসতে লাগলেন। প্যারিসে তৈরি হলো পাস্তুর ইনস্টিটিউট। আজ পর্যন্ত অগন্তি মানুষ রেবিসের হাত থেকে বেঁচেছেন লুইয়ের এই আবিষ্কারের জন্য। লুইয়ের সারা জীবনের অধ্যবসায়ের ফলে মানবজাতি এক কঠিন রোগের প্রতিষেধক পেল। আসুন আজ এই মহান বিজ্ঞানীর জন্মদিন উপলক্ষে আমরা তাকে স্মরণ করি। লুইয়ের ছোটবেলাটা শুরু হয়েছিল বেশ সাদামাটাভাবে। 1822 সালের 27শে ডিসেম্বর লুই ফরাসি দেশের ডোল শহরে জন্মগ্রহণ করেন। লুইয়ের বাবার চামড়ার ব্যবসা ছিল। তিনি নিজে তেমন উচ্চশিক্ষিত না হলেও চাইতেন ছেলে লুই যেন উচ্চশিক্ষিত হয়। তার এই ইচ্ছের কথা তিনি ছোট লুইকে প্রায় বলতেন। লুই তা চাইলেও কি হবে, তার যে পড়াশোনায় তেমন মন বসত না। তার মন পড়ে থাকতো বাইরের নানা বিষয়ে, আর মাঝে মাঝে সে পাশের আঙুর খেতে গিয়ে বসে বসে নানান ছবি আঁকত। সে ভাবত মানুষের কেন অসুখ হয়, অসুখ কি সারানো যায়? ছোট বোন জোসেফিন সবসময় কাশে, ওর কি কোনো অসুখ করেছে? আর সবচেয়ে ছোট বোন এমিলি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, ওরই বা কি হয়েছে? ডাক্তাররাও তো বলে না কি হয়েছে। আর ওই পাশের জঙ্গল থেকে বেরিয়ে আসা নেকড়ের কামড়ে কত মানুষ কেমন একটা অসুখ করে মারা যায়। কই কোনো ডাক্তার তো তাদের অসুখ সারাতে পারে না। এসবের উত্তর তো বইয়ে লেখা নেই। টিচাররাও এসবের কোনো উত্তর দেয় না। তবে হয়তো ইউনিভার্সিটি গেলে এসবের উত্তর পাওয়া যাবে। আর ইউনিভার্সিটিতে যেতে গেলে তো ভালো রেজাল্ট করতেই হবে। লুই এবার পড়াশোনায় মনোযোগী হলো। ক্রমশ সে ভাষা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবেতেই ভালো ফল করতে লাগলো। শিক্ষকরা যাকে একসময় স্লো স্টুডেন্ট ভেবেছিলেন, তারা দেখলেন যে সেই লুই সব বিষয়েই পারদর্শী, আর বিজ্ঞানে তার দক্ষতা অসাধারণ। এক কঠিন প্রবেশিকা পরীক্ষায় সফল হয়ে লুই এবার উচ্চশিক্ষার জন্য এসে ভর্তি হলেন প্যারিসের বিখ্যাত ইউনিভার্সিটি একোলে নর্মাল সুপিরিয়রে।
ইউনিভার্সিটিতে এসে লুই সুযোগ পেলেন ক্রিস্টাল নিয়ে গবেষণা করার। এই সময় এক জার্মান গবেষক জানালেন যে ওয়াইনের মধ্যে তিনি দু ধরনের ক্রিস্টাল পাচ্ছেন, যার একটা একটু বড় ধরনের এবং অন্যটা ছোট সূচের মতো। বড় ক্রিস্টালগুলো ওয়াইনের বোতলের মুখে কর্কের গায়ে লেগে থাকে, আর ছোট ক্রিস্টালগুলো ওয়াইনের মধ্যে ভাসতে থাকে। এই দু ধরনের ক্রিস্টালই রাসায়নিকভাবে একই রকম ব্যবহার করছে, কিন্তু বড় ক্রিস্টালগুলো আলোকে প্রভাবিত করতে পারে, অথচ ছোট ক্রিস্টালগুলো আলোকে প্রভাবিত করতে পারে না। এই তথ্য লুইকে ভাবিয়ে তুলল। লুই ভাবলেন, এই দু ধরনের ক্রিস্টাল তো একই রকম অণুর সমষ্টিতে তৈরি, তাহলে এরা আলোর সাথে কেন দুরকম ব্যবহার করছে? তাহলে কি এদের ক্রিস্টালের গঠনে কোনো তফাৎ আছে যা আপাতত দেখা যাচ্ছে না? লুই ক্রিস্টালগুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখতে লাগলেন। তিনি দেখলেন যে ক্রিস্টালগুলোর মধ্যে তফাৎ আছে। ছোট ক্রিস্টালগুলো দু রকম, একটা যেন আরেকটা প্রতিবিম্ব। যেমন আমাদের দুটো হাত একই রকম আঙুল দিয়ে তৈরি, কিন্তু একটা আরেকটার প্রতিবিম্ব, অথচ তারা এক নয়। এই দু রকমের ক্রিস্টাল একটা আরেকটার আলোর ওপর প্রভাবকে প্রশমিত করে দিচ্ছে, তাই মনে হচ্ছে আলোকে প্রভাবিত করতে পারে না। লুই তার ডক্টরাল রিসার্চে এই কাজটা করলেন। ক্রিস্টাল নিয়ে তার এই পর্যবেক্ষণ তিনি বিখ্যাত ফরাসি বিজ্ঞানী বাওটকে দেখালেন। অসাধারণ এই উদ্ভাবন দেখে সত্তরোর্ধ্ব বাওট উচ্ছ্বসিত হয়ে 25 বছর বয়সী তরুণ লুইকে জড়িয়ে ধরলেন। বিজ্ঞানী মহলে লুইয়ের নাম ছড়িয়ে পড়ল। কেমিস্ট্রিতে নতুন বিষয় কাইরালিটির সূচনা হলো। ইউনিভার্সিটিতে ক্রিস্টাল নিয়ে কাজটা করার সময় লুই মাকে হারান ব্রেন স্ট্রোকে। মার অসুস্থতার খবর পেয়ে দৌড়ে আসেন বাড়িতে, কিন্তু ততক্ষণে মা মারা গেছেন। তিনি গভীরভাবে শোকাহত হন। মাকে হারানোর শোক ভুলতে গবেষণায় ডুবে যান তিনি। মা তার সফলতা দেখে যেতে না পারলেও লুই তার বাবার স্বপ্ন সফল করে প্রফেসর হিসেবে কর্মজীবন শুরু করলেন। অল্প সময়ের মধ্যেই ইউনিভার্সিটি অফ লিলেতে সায়েন্সের ডিন হন। ছাত্ররা তার পড়ানোর ব্যাপ্তি আর গভীরতায় মুগ্ধ হয়েছিলেন। এই সময় এক ব্যবসায়ী লুইয়ের কাছে আসেন তার সমস্যার সমাধানের জন্য। তিনি অ্যালকোহল বানান বিটরুট আর ইস্ট দিয়ে। সব কিছু একই রকম করা সত্ত্বেও কিছু পাত্রের অ্যালকোহল ঠিকভাবে হয় আর কিছু পাত্রের অ্যালকোহল টক হয়ে নষ্ট হয়ে যায়। কেন এমন হয় তা তিনি বুঝতে পারছেন না। এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? লুই রাজি হলেন এই ব্যাপারে অনুসন্ধান করবার জন্য। লুই মনে করলেন ক্রিস্টালের সমস্যার মতো এই সমস্যার কারণও আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। বৈজ্ঞানিক অনুসন্ধানে নিশ্চয়ই এর কারণ জানা যাবে। মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা নিরীক্ষা করার পর লুই নিশ্চিত হলেন যে ইস্ট একরকম উপকারী জীবাণু যা ফার্মেন্টেশনকে সাহায্য করছে, আর আরেক ধরনের ক্ষতিকারক জীবাণু বা জার্ম কিছু পাত্রের অ্যালকোহলকে খারাপ করে দিচ্ছে। লুই বললেন, যে সব পাত্রে অ্যালকোহল নষ্ট হয়ে যাচ্ছে সেই পাত্রগুলোকে সরিয়ে ফেলতে হবে, কারণ সেগুলিতে জার্ম আছে। লুইয়ের পরামর্শ মতো কাজ করে ফল পেলেন ব্যবসায়ী। আর লুই চাইলেন উপকারী জীবাণু আর অপকারী জার্মের তথ্য প্রতিষ্ঠা করতে। বিজ্ঞানী বাওট এবারও লুইয়ের আবিষ্কারকে স্বীকৃতি দিলেন। বাওট চাইলেন তার একাডেমিতে অফ সায়েন্সের মেম্বার হতে, কিন্তু তখনকার বেশিরভাগ বিজ্ঞানীরা লুইয়ের এই কাজকে স্বীকৃতি দিলেন না। তাদের ধারণা ছিল ফার্মেন্টেশন একটি রাসায়নিক প্রক্রিয়া, সেখানে জীবাণুর উপস্থিতি নেই। লুইয়ের জার্ম থিওরিও বিজ্ঞানীরা মানলেন না। যদি বা কেউ মানলেন, তারা প্রশ্ন তুললেন জার্ম আসছে কোথা থেকে। ফলত লুই একাডেমি অফ সায়েন্সের মেম্বার নির্বাচিত হতে পারলেন না। লুইয়ের প্রায় 20 বছর আগে আরও 3 জন বিজ্ঞানী বলেছিলেন যে জীবাণুরাই ফার্মেন্টেশন করে। তারাও কিন্তু তাদের কাজের স্বীকৃতি পাননি। এছাড়াও লুইয়ের সময় থেকে প্রায় 200 বছর আগে ইটালিয়ান সায়েন্টিস্ট ফ্রান্সিসকো রেডি পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে মাছির মাধ্যমে জীবাণু ছড়ায়। বিজ্ঞানের ইতিহাসে নতুন উদ্ভাবনকে অস্বীকার করার এরকম প্রবণতা বারে বারে দেখা গেছে। লুই বুঝতে পারলেন যে আরও অকাট্য প্রমাণ নিয়ে হাজির হতে হবে। নিজের বৈজ্ঞানিক আবিষ্কারগুলো প্রতিষ্ঠা করার জন্য তিনি
লেলে থেকে প্যারিস চলে এলেন। তিনি এবার পচে যাওয়া দুধ, বাটার এগুলো মাইক্রোস্কোপের নিচে দেখতে লাগলেন। এই সব পচে যাওয়া জিনিসে তিনি বারবার ক্ষতিকারক জীবাণুর সন্ধান পেতে থাকলেন। তিনি মনে করলেন এই সব জীবাণু বাতাসে ভেসে বেড়ায় এবং দুধ, বাটার এরম ধরনের খাবারে এসে বংশবৃদ্ধি করে, কারণ এখানে তারা প্রয়োজনীয় খাবার পায়। কিন্তু প্যারিসের প্রভাবশালী ন্যাচারালিস্টরা বললেন যে এরকম কখনোই হতে পারে না। বাতাস থেকে না, দুধ, বাটার ইত্যাদি পচনশীল জিনিস থেকেই তৈরি হয়েছে জীবাণু। লুই ভাবতে থাকলেন কিভাবে প্রমাণ করা যায় যে জীবাণু এসেছে বাতাস থেকে। তিনি কয়েকটা ফ্লাস্কে পচনশীল তরল রাখলেন। কিছু ফ্লাস্কের মুখ এমনভাবে বাঁকিয়ে দিলেন যেখানে বাতাস প্রবেশ করলেও জীবাণু বাতাসের স্রোত ছাড়া বাঁকা পথ দিয়ে যেতে পারবে না। প্রত্যাশিতভাবে দেখা গেল বাঁকা মুখওয়ালা ফ্লাস্কে তরলের পচন ধরেনি, আর খোলা মুখের ফ্লাস্কে তরলের পচন ধরেছে। এইসব পরীক্ষার ফল দেখে সকলে স্বীকার করতে বাধ্য হলো যে লুইয়ের মতই ঠিক। জীবাণু থাকে বাতাসে, আর তারা পচনশীল পদার্থে বংশবৃদ্ধি করে। পচনশীল পদার্থ জীবাণুর জন্ম দিতে পারে না। লুইয়ের জার্ম থিওরি প্রতিষ্ঠা পেল। এবার লুই একাডেমি অফ সায়েন্সে মেম্বার নির্বাচিত হলেন। ক্রমশ লুইয়ের নাম ছড়িয়ে পড়তে লাগলো। ফরাসি সম্রাট নেপোলিয়ন লুইকে তখন ওয়াইন তৈরির এক সমস্যার বৈজ্ঞানিক অনুসন্ধান করতে বললেন। ফরাসি ওয়াইন পৃথিবী বিখ্যাত। সেই ফরাসি ওয়াইন অনেক সময় বিস্বাদ হয়ে যাচ্ছে। এ যেন এক জাতীয় সমস্যা হয়ে দেখা দিয়েছে। নেপোলিয়নের এই অনুরোধ লুই গ্রহণ করলেন। এর আগেও লুই ফার্মেন্টেশন নিয়ে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা অনুযায়ী লুই জীবাণুর সন্ধান করতে লাগলেন। এর আগে লুই বলেছিলেন ক্ষতিকারক জীবাণু আছে এমন পাত্রগুলো সরিয়ে ফেলতে হবে, কিন্তু এবার তার অভিজ্ঞতা অন্যরকম। তিনি বহু ওয়াইন ফ্যাক্টরি ঘুরে দেখলেন যে প্রায় প্রতিটি ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত, আর ওয়াইনের মধ্যে উপকারী জীবাণু আর ক্ষতিকারক জীবাণু মেশামেশিভাবে আছে। তিনি ভাবতে লাগলেন কিভাবে উপকারী জীবাণু বাঁচিয়ে ক্ষতিকারক জীবাণুদের মারা যেতে পারে। প্রায় 2 বছর ধরে অনেক পরীক্ষা নিরীক্ষার পর তিনি দেখলেন ওয়াইনকে এক বিশেষ তাপমাত্রায় গরম করলে ক্ষতিকারক জীবাণুগুলো মরে যাচ্ছে, কিন্তু উপকারী জীবাণুগুলি যাদের ফার্মেন্টেশনের জন্য প্রয়োজন তারা বেঁচে থাকছে। ওয়াইনের জন্য এই বিশেষ তাপমাত্রা হলো 135 ডিগ্রি ফ্যারেনহাইট বা 57 ডিগ্রি সেলসিয়াস। কোনো পচনশীল পদার্থ থেকে ক্ষতিকারক জীবাণু দূর করার এই পদ্ধতি পাস্তুরাইজেশন নামে পরিচিত। ফরাসি ওয়াইন শিল্পকে বড়সড় ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য নেপোলিয়ন অভিভূত হয়ে গেলেন। আবারও এক শিল্পকে বাঁচানোর জন্য লুইকে অনুরোধ করলেন নেপোলিয়ন। ফরাসি দেশের বিখ্যাত রেশম শিল্প হঠাৎই সংকটের মুখে। রেশম শিল্পের গুটিপোকারা অজানা কারণে মারা যাচ্ছে। গুটিপোকাদের এই অসুখ ক্রমশ ছড়িয়ে পড়ল ইউরোপের অন্যান্য দেশে। তারপর সেখান থেকে ছড়িয়ে পড়ল চীন ও জাপানে। ইউরোপের রেশম শিল্প ধ্বংস হতে বসল। লুই রাজি হলেন এই দায়িত্ব পালনে। বেশ কয়েক বছর গবেষণার পর লুই দেখলেন জীবাণু সম্পৃক্ত গাছের পাতা খেয়ে গুটিপোকারা রোগে আক্রান্ত হচ্ছে। গুটিপোকাদের রোগের কারণ জানা যেতেই সমস্যা দূর করা গেল। রেশম শিল্প সংকটের হাত থেকে বাঁচল এবং এই ব্যবসার সাথে যুক্ত বহু মানুষের রুজি রোজগারের অনিশ্চয়তা কেটে গেল। এই গবেষণার সাথে যুক্ত থাকার সময় লুই তার বাবাকে হারান। এছাড়াও অকালে হারান 2 মেয়েকে। এর আগেও হারান আরও এক মেয়েকে। বোনেরা তো আগেই মারা গিয়েছেন। শোকাহত লুইয়ের মনে হতে লাগলো যে সারা জীবন ধরে জীবাণুর সন্ধান করলেও তার এই আবিষ্কার তার কাছের লোকেদের জীবন বাঁচাতে পারল না। মাত্র 46 বছর বয়সে লুই নিজেও আক্রান্ত হলেন ব্রেন স্ট্রোকে এবং তার বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল। একটু সুস্থ হতেই লুই আবার শুরু করলেন নানান গবেষণার কাজ। ক্রমশ তিনি বুঝতে পারলেন মানুষের নানা রোগের কারণও জীবাণুর আক্রমণ। তাই জীবাণুর বংশবৃদ্ধির সহায়ক পরিবেশ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। তিনি ডাক্তারদের যন্ত্রপাতি স্টেরিলাইজেশনের ওপর গুরুত্ব দিতে বললেন। এবার 1877 সালে তার কাছে অনুরোধ এলো অ্যানথ্রাক্স রোগের কারণ অনুসন্ধানের জন্য।
বহু গবাদি পশু মারা যাচ্ছে অ্যানথ্রাক্স রোগে। এই সময় লুইয়ের থেকে প্রায় 20 বছরের ছোট জার্মান ডাক্তার রবার্ট কখ ও জার্মানিতে অ্যানথ্রাক্স জীবাণু নিয়ে কাজ করেছেন। লুই জানতেন ব্রিটিশ ডাক্তার এডওয়ার্ড জেনার কিভাবে কাউপক্সের পুঁজ মানুষের শরীরে ইনজেক্ট করে স্মল পক্সের মতো অসুখের প্রতিরোধের পথ দেখিয়েছেন। লুই লক্ষ্য করলেন যে মুরগিদের অ্যানথ্রাক্স রোগ হয় না। এর কারণ খুঁজতে গিয়ে লুই দেখলেন মুরগির দেহের তাপমাত্রা অন্যান্য প্রাণীদের থেকে বেশ খানিকটা বেশি। লুই বুঝতে পারলেন রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষমতা সংক্রমিত প্রাণীর দেহের তাপমাত্রার উপর নির্ভরশীল। কিন্তু গবাদি পশুদের দেহের তাপমাত্রা তো বাড়ানো যাবে না। তাহলে এই জীবাণুদের ক্ষমতা কিভাবে কমিয়ে গবাদি পশুদের প্রাণ রক্ষা করা যায়? অনেক পরীক্ষা নিরীক্ষার পর এসে লুই দেখলেন অ্যানথ্রাক্সের জীবাণু এক বিশেষ তাপমাত্রায় গরম করে কোনো পশুকে ইনজেক্ট করে দিলে পরবর্তীকালে সম্পূর্ণ সক্রিয় জীবাণু এই রোগ সৃষ্টি করতে পারে না। অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিনেশন সম্ভব হলো। আরও গুরুত্বপূর্ণ হলো যে লুই বুঝতে পারলেন এভাবে রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষমতা কমিয়ে ভ্যাকসিনেশন সম্ভব এবং তা মানুষের রোগের জন্যও প্রযোজ্য। এই সময় একদিন এক পরিচিত ডাক্তার এসে লুইকে জানালেন একটি বালক রেবিসে আক্রান্ত। লুই যদি তার প্রাণ বাঁচানোর চেষ্টা করতে পারেন। কিন্তু কিছু করবার আগেই বালকটি মারা যায়। লুই বিচলিত হলেন। রেবিস যে কি ভয়ঙ্কর তা তিনি ছোটবেলা থেকেই জানেন। তিনি চিন্তা করতে লাগলেন রেবিসও কি জীবাণু দিয়ে সংক্রমিত হয়? যদি হয় তবে কি ভ্যাকসিনেশন সম্ভব? আবার রেবিস নিয়ে গবেষণা শুরু হলো। এই প্রথম তিনি মানুষের রোগ নিয়ে গবেষণা শুরু করলেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাইক্রোস্কোপের নিচে রেবিসের জীবাণু খুঁজতে লাগলেন। রেবিস যে মূলত ব্রেনের স্নায়ুতন্ত্রকে নষ্ট করে দেয় তা আগেই জানা ছিল। তাই লুই রেবিসের মৃত প্রাণীর ব্রেন টিস্যু নিয়ে গবেষণা করতে লাগলেন। এবার তিনি জীবাণুকে দুর্বল করার জন্য টিস্যুগুলোকে ড্রাই করে নিলেন। লুই এটা বুঝতে পারলেন যে এবারের ভ্যাকসিনটা কুকুরের কামড় খাওয়ার পর দিলে যাতে কার্যকরী হয় তা দেখতে হবে। প্রায় 5 বছরের চেষ্টায় 1885 সালে ভ্যাকসিন তৈরি হয়ে গেল। এই সময় জোসেফ মেইস্টার নামের একটি 9 বছরের ছেলেকে নিয়ে তার মা হাজির হলেন। ছেলেটিকে একটি কুকুর বিশ্রীভাবে 14 বার কামড়েছে। তার মা এসে লুইকে কাতর হয়ে অনুনয় করতে লাগলেন ছেলেটির চিকিৎসা করবার জন্য। লুই দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি ভাবলেন যদি তার ভ্যাকসিন কাজ না করে বা যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, কিন্তু চিকিৎসা না করলে তো অবধারিত মৃত্যু। লুই মনস্থির করে জোসেফকে ইনজেকশন দিতে লাগলেন। 13টা ইনজেকশন। লুই অস্থির হয়ে পড়েছেন। পারবেন কি তিনি সফল হতে? হাজার হাজার বছর ধরে যে অসুখের কাছে মানুষ অসহায়, পারবেন কি তিনি সেই অসুখ রোধ করতে? এই সময় লুইয়ের স্ত্রী মেরি তাকে সাহস যোগাতেন আর সর্বদা কাছে কাছে থাকতেন। হ্যাঁ, লুই সফল হলেন। 13 নম্বর ইনজেকশনের পরেও কিছুদিন কেটে গেলেও জোসেফের মধ্যে রোগের কোনো লক্ষণ প্রকাশ পায়নি। লুইয়ের সারা জীবনের সাধনা পূর্ণতা পেল। চারিদিক থেকে মানুষজন ছুটে আসতে লাগলো রেবিসের চিকিৎসা করাতে, এমনকি দূর দূরান্ত থেকে। লুইয়ের জীবন অধ্যাবসায়ের প্রতীক। সারা জীবনব্যাপী তিনি যে কাজ করেছেন তা পরিমাপ করা কঠিন। তিনি বলেছিলেন, চান্স ফেভার্স অনলি দ্য প্রিপেয়ার্ড মাইন্ড, অর্থাৎ সুযোগ সেই নিতে পারে যে মানসিকভাবে প্রস্তুত থাকে। সেই প্রস্তুতি আসে অধ্যাবসায়ের মাধ্যমে। যুগান্তকারী কাজ একমাত্র তারাই করেন যারা নিজেকে সেই কাজের জন্য সঁপে দেন। 1895 সালে আবারও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লুই মারা যান। তাকে সমাহিত করা হয় পাস্তুর ইনস্টিটিউটে। তিনি চিকিৎসা বিজ্ঞানে নতুন পথ দেখিয়ে যান। সেই পথ ধরে আজও গবেষকরা নতুন নতুন রোগের ভ্যাকসিনেশন আবিষ্কার করে চলেছেন। আগামী দিনেও তার দেখানো পথ ধরে আরও কত গবেষণা হবে।